আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, পিসফুল টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবু সালেহ নায়েব আলী। আজকেও আমাদের স্টুডিওতে আছেন একুশে টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান একুশের চোখ এর পরিচালক সাংবাদিক ইলিয়াস হোসাইন। ইলিয়াস ভাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব, আপনারা নিশ্চয়ই জানেন যে গতকালকে, বাংলাদেশ সময় গতকালকে, দুবাইগামী একটি আন্তর্জাতিক ফ্লাইট বাংলাদেশ বিমানের, সেই বিমানটি হাইজ্যাক করার চেষ্টা করা হয়েছে এবং যে কারণেই বিমানটি জরুরি অবতরণ করা হয়েছে চট্টগ্রামে। এবং যিনি হাইজ্যাক করতে চেয়েছেন তার নাম হচ্ছে মাহাদি। এবং আপনারা নিশ্চয়ই ইতোমধ্যেই খবরে জেনেছেন যে যিনি ওই যে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, ওনার নাম হচ্ছে এয়ার ভাইস মার্শাল এম নাঈম হাসান। তিনি বিভিন্ন মিডিয়ার সামনে এ বিষয়ে কথা বলেছেন এবং সেখানে অনেক তথ্য উঠে এসেছে যে এই মাহাদি তিনি বিমান হাইজ্যাক করতে চেয়েছিলেন। যদি মানে ককপিট যে ডোরটা, ওই ডোর যদি খুলে না দেওয়া হয় তাহলে তিনি বিমান উড়িয়ে দিবেন বোমা মেরে। এরপরে তিনি আরও মন্তব্য করেছেন যে আসলে তার কাছে মানে খেলনা বোমা ছিল না আসল বোমা ছিল, এবং তার কাছে একটি পিস্তলও ছিল। সেই পিস্তলটা খেলনা পিস্তল না আসল পিস্তল সেটি নিয়েও তার সন্দেহ আছে। এবং তিনি এটাও বলেছেন যে এই মাহাদি নাকি মানে মানসিক ভারসাম্যহীন বলেও তার কাছে মনে হয়েছে। তো এখন আমার প্রশ্ন হলো যে তার কাছে আসল বোমাই থাক বা খেলনা বোমা থাক, অথবা আসল পিস্তলই থাক বা খেলনা পিস্তল থাক, প্রথম প্রশ্ন হলো যে এতগুলি সিকিউরিটি চেকের পরে একজন যাত্রী কি করে বোমা সাথে নিয়ে এবং পিস্তল নিয়ে বিমানে উঠতে পারে? তাতে করে কি আপনার কাছে মনে হয় না যে বিমানের সিকিউরিটি চেকপোস্টে যারা দায়িত্ব পালন করছেন তাদের এই দায়িত্ব পালনে কোনো অবহেলা ছিল? অবশ্যই ছিল, এটা তো মানে বলার প্রয়োজন নেই। অবশ্যই না থাকলে, যদি নাকি তার হাতে সেটা খেলনা পিস্তল হোক, আপনি জানেন যে বিমানের যে স্ক্যানিং যে 2-3টে মেশিন আছে, সেখানে আপনি যদি নেল কাটার, নেল পলিশ, তারপরে একটা ব্লেডও যদি আপনি নেন, হ্যাঁ ব্লেড, চাবি রিং, আপনি যাই নেন, এটা আপনার ওই স্ক্যানিংয়ে আসার কথা। তো এখন আসলে এটা সময় পার হলে তারপরে হয়তো বলা যাবে তাদের সেই স্ক্যানিং মেশিনটা কি খারাপ না কি কারণ, কি মানে কোন পদ্ধতিতে সে ভেতরে ঢুকলো, সে বিষয়টা হয়তো সময় আসলে তারপর আমরা। আচ্ছা, এখানে আরও একটু বিষয় আমার জানার, সেটি হচ্ছে যে এই ধরনের ঘটনা যে শুধু বাংলাদেশেই প্রথম ঘটেছে তা না, পৃথিবীর উন্নত দেশেও এই ধরনের ঘটনা ঘটেছে আমরা জানি। এবং সেই সমস্ত ঘটনার পরে যখনই গণমাধ্যমে বা সংবাদ মাধ্যমে সংবাদগুলি আসতো, তখন আমরা দেখতে পাই যে এই সাসপেক্ট, সন্দেহভাজন যাকে ধরা হয়েছে, তার মানে গতি প্রকৃতি। এবং আরেকটি বিষয় যোগ করতেই হয়, বাংলাদেশে এত ফোন আলাপ ফাঁস হয়, এই লোকটা এরকম একটা নাশকতা করবে তার কোনো ফোন আলাপ কিন্তু কোনো মিডিয়াতে ফাঁস হয়নি। পাশাপাশি তিনি নিশ্চয়ই একটি চক্র, নিশ্চয়ই একটা সংঘবদ্ধ চক্র। বিমান হাইজ্যাক তো ছোটোখাটো ব্যাপার না, আপনি তো মোবাইল হাইজ্যাক করছেন না বা আপনি টাকা ছিনতাই করছেন না। তাই টাকা ছিনতাই করতে হলেও, মোবাইল হাইজ্যাক করতে হলেও কিন্তু একটা চক্রের প্রয়োজন হয়। তো সেখানে আপনি এত বড় একটি বিমান হাইজ্যাক করবে, নিশ্চয়ই তার একটা সংঘবদ্ধ চক্র আছে। তো সেখানে তিনি যখন এয়ারপোর্টে ঢুকেছেন, সেখানে অনেকগুলি ক্লোজ সার্কিট ক্যামেরা আছে, তার সাথে কারা ছিল, কয়টার সময় সে কোথায় ছিল, তার গতি প্রকৃতি কেমন ছিল, সেগুলি কিন্তু আমাদের সংবাদ মাধ্যমে আসে নাই। তাতে করে কি আপনার কাছে মনে হয় যে মানে সংবাদ মাধ্যমটাকে এমনই একটি জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে তারা এই তথ্যগুলি জনগণের কাছে শেয়ার করতে ব্যর্থ হয়েছে? আচ্ছা, আপনার প্রশ্নটা কি সরাসরি যে আপনার কাছে মনে হচ্ছে যে এটা নাটক, এরকম কিছু আপনি বোঝাতে চাচ্ছেন? আপনার প্রশ্নটা সরাসরি করলে ভালো হয়। না, এটা আমি চাচ্ছিলাম যে তথ্যগুলি জনগণের কাছে, আপনি কি বোঝাতে চাচ্ছেন? যে আমি চাচ্ছি যে জনগণের কাছে বিষয়টি আমরা একেবারে পরিষ্কার করে দিয়ে তারপরে জনগণই, মিডিয়া যতটুকু জানছে, তাদেরকে যতটুকু জানানো হচ্ছে তারা তো ততটুকুই বলবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, না আমি বিষয়টা বলতে চাচ্ছিলাম যে
এই যে তথ্যগুলি ক্লোজ সার্কিট ক্যামেরার যে চিত্রগুলি, ভিডিও চিত্রগুলি, এই চিত্রগুলি যেহেতু মিডিয়ায় আসে নাই, তাহলে কি আমরা ধরে নিতে পারি যে তাদেরকে মানে দেয়নি অথবা মিডিয়া সেটা নিতে সক্ষম হয়নি? এখানে মিডিয়ার ব্যর্থতা না সরকারের কোনো ব্যর্থতা না প্রশাসন বাধা প্রদান করেছে, এটা আপনার কাছে মনে হয়? আসলে মিডিয়াতে তো কখনোই সরাসরি এভাবে দেওয়া হয় না। আমি যে কটা ঘটনা আপনি বললেন যে ফোন কেলেঙ্কারি যেগুলো ফাঁস হয়েছে, কোনোটাই কিন্তু মিডিয়াকে সরাসরি কেউ দিয়েছে, কোনো সংস্থার বরাত দিয়ে তারা বলেছে যে ওই সংস্থা আমাদেরকে এটা প্রোভাইড করেছে, এরকম না বিষয়টা। তারা যখন ইউটিউবে বা ফেসবুকে ভাইরাল হয় সেখান থেকে হয়তো তারা সেটা নিয়ে নেয়। এখন এই জায়গায় একটু প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে তথ্য প্রযুক্তি যে আইন বা ডিজিটাল নিরাপত্তা যে আইন, আপনি ফেসবুকে একটা বিষয় ভাইরাল হলো, তারপরেও মিডিয়া কি ওইটা ফেসবুক থেকে নিয়ে সম্প্রচার করতে পারে? আইনে কোনো বাধা নেই? আইনে অবশ্যই বাধা আছে। এখন বাংলাদেশের আইন হচ্ছে যে আইনটা প্রয়োগ হবে যার উপরে, সে কে সেটার উপরে ডিপেন্ড করবে। আচ্ছা, তার মানে সরকারের পক্ষে গেলে কোনো সমস্যা নেই? আমি সেটা বলতে চাচ্ছি না কার পক্ষে বিপক্ষে, বাট বাংলাদেশের যে আইন সেটা হচ্ছে আপনি যে কথাটা বলবেন, আপনি একটা কথা বলবেন, এই সেম কথাটা আরেকজন বলবে, দুটো কথাই হচ্ছে আমাদের আইনের পরিপন্থী, কিন্তু কার প্রতি বিচারটা কেমন হবে? আপনি শুধু শেষ যেটা হয়েছে, আমাদের বুলবুল সাহেব কিন্তু এখনো জেলে যায়নি, অথচ ওই একই ঘটনাতে কিন্তু সেকেন্দার জেলে। রাইট। আমাদের মইনুল ইসলাম, যে ব্যারিস্টার মইনুল ইসলাম ছিলেন, তিনি 3 মাস জেল খেটেছেন একটা ছোট্ট কথাতে, অথচ এখন যৌন হয়রানি করার পরেও কিন্তু তার জেল হয়নি বা তাকে পুলিশ ধরেও জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে যায়নি। সো আপনাকে আইন বুঝতে হবে যে বাংলাদেশের আইন প্রয়োগ হয় সেই মানুষটা কে, তার উপরে ডিপেন্ড করে যে আইনটা। আমি বুঝতে পেরেছি, তার মানে যিনি প্রভাবশালী তার ক্ষেত্রে এক ধরনের আইন, আর যিনি দুর্বল তার ক্ষেত্রে আরেক আইন। তার প্রমাণ হচ্ছে জাহা আলম, শুক্কুর, তারা মিয়া ইত্যাদি ইত্যাদি। আমি ওইদিকে যাচ্ছি না, ওইদিকে গেলে আলোচনা অন্যদিকে মন নেবে না। আমি এই জায়গায় আসলে আপনাকে বোঝাতে চাচ্ছিলাম যে আমি মিডিয়ার দোষ দিচ্ছি না, মানে মিডিয়া অসহায় কিনা এই কথাটাই আপনার কাছ থেকে শুনতে চাচ্ছিলাম। নায়েব ভাই, আমাদের দেশে না, ধরেন আপনি জানেন যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যে জঙ্গি যে আস্তানা, আপনার সন্দেহজনক জঙ্গি আস্তানার সন্ধান লাভ করে, সেখানে আপনার 5-7 জনকে মারা হয়, বিরাট এক অভিযান চালানো হয়, অভিযানের পরে তারপরে সেই অভিযান তারা সফলভাবে সম্পন্ন করে, একজন জঙ্গিও বেঁচে থাকে না। এই ধরনের ঘটনা আপনি অনেকগুলো দেখেছি। হোলি আর্টিজানের ঘটনা, হোলি আর্টিজানেরটা সম্পর্কে আমার সন্দেহ আছে সেটা নিয়ে। সেটা যদি করে এমন কিছু হয়ে থাকে তাহলে অনেক হাই প্রোফাইল এবং হাইলি মানে এক্সপেরিয়েন্সড ডিরেক্টররা করেছে। আমি জানি না ওইটা নিয়ে, কিন্তু আমি নিজে যেটা জানি, আমি যেটা ওই জায়গায় আমি আপনাকে একটু সহযোগিতা করি। সেটি হচ্ছে যে মানে আমি এই কথাটা এই জন্য বলছি যে হোলি আর্টিজানের একজন জঙ্গি, তার নাম হচ্ছে রোহান কিন্তু সাবেক আওয়ামী লীগের মহানগর সাধারণ সম্পাদক সম্ভবত, তার ছেলে ছিল। কিন্তু তার একজন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতার ছেলে হওয়ার পরেও কিন্তু দোষটা আওয়ামী লীগের ঘাড়ে যায়নি। কিন্তু যদি এই একই কাজটি বিএনপি অথবা জামাত সরাসরি এরকম পাওয়া যেত, জামাতের কোনো সংশ্লিষ্টতা, তাহলে কিন্তু মানে বাংলাদেশ উতল পাতাল হয়ে যেত না। সেটা তো অবশ্যই। সেটা ছাড়াও আপনার ওই যে প্রথম আলো লতিফুর সাহেবের নাতি রাইট, যে ফারাজ, ফারাজ, তাকে বলা হচ্ছে যে সে এখন নায়ক। তাকে আমরা দেখেছি টেলিভিশনে, আমি তখন সাংবাদিকতাই করতাম। আচ্ছা। আমরা দেখেছি যে আপনার সে ছাদের উপরে গিয়ে পিস্তল, যে ছেলের হাতে পিস্তল, তার সাথে সে দাঁড়িয়ে গল্প করছে, এবং সেখানে খুব সে যে ভয়ে আছে বা আতঙ্কে আছে, তাকে ধরে নিয়ে গিয়ে কথা বলছে তা না, সে মনে হচ্ছে তাদেরই একজন, অথচ সে এখন নায়ক হয়ে গেছে। তাকে বলা হচ্ছে তার বান্ধবীদের রেখে সে আসতে চায়নি। আমি যদি বলি যে তার বান্ধবীদেরকে সে নিয়ে গিয়েছিল ওখানে ওই ঘটনা ঘটানোর জন্য, অমূলক না, সে আমেরিকান, যেহেতু তারা আমেরিকান কালচারের সেই মেয়েগুলো, তাদেরকে সে মারতে চেয়েছে, সে জঙ্গি ছিল। অথচ তাকে এখন বানানো হয়েছে ফারাজ দিয়ে, তার নামে এখন বিভিন্ন ধরনের করা হচ্ছে, আপনার ওই যে কি বলে পুরস্কার বিতরণী আবিজাবি বিভিন্ন ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। এখন এই ঘটনাগুলো যদি আপনি বাদ দেন, যেটা হয় আমাদের দেশে, জঙ্গি বলা হচ্ছে যে একটা জঙ্গি আস্তানার সন্ধান লাভ করেছে পুলিশ, র্যাব, হোয়াটএভার, তারা সেখান থেকে 2-3 ঘন্টা বা একদিন সারা রাত তারা আটকে রাখছে, সেই পুরো বাড়ির চারপাশ থেকে তারা ঘিরে রেখেছে, রাখার পরে তারপরে সেখানে মারা যাচ্ছে কারা মারা যাচ্ছে? কিছু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে জামাত ইসলামের একজন নেতার ওয়াইফ, তার ছেলের বউ, বা তার ছেলের ছোট একটা বাচ্চা, কিংবা এরকম ঘটনাও ঘটেছে পুলিশের হাতে সে 6 মাস আগে আটক হয়েছে, সে ওই ঘটনায় জঙ্গি সন্দেহে নিহত হয়েছে। এখন এটা
পেপার পত্রিকাতে এসেছে, আপনি জানেন যে কয়েকটা জঙ্গি আস্তানায় যে যারা মারা গেছে তাদের মধ্যে অনেকেই তাদেরকে 6 মাস আগে বা 3 মাস আগে বা 2 মাস আগে 1 মাস আগে তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। এখন আমার কথা হচ্ছে, আমি ধরে নিলাম সেটা নাটক না, আপনারা সেটা খুবই সফলভাবে আপনারা অভিযান পরিচালনা করতে পারেন। যদিও আমরা দেখি যে বর্ডারে মিয়ানমারে এখন আমাদের যে সেন্ট মার্টিন যে দ্বীপ আছে সেটাকে আরেকজনরা আপনার দাবি করছে, আমাদের কোনো বাহিনীকে দেখছি না যে খুব জোরালোভাবে কোনো পদক্ষেপ নেওয়ার জন্য। তাদের কোনো যে প্রতিভা, সেই প্রতিভার প্রতিফলন আমরা সেখানে দেখছি না। কিন্তু যত ধরনের প্রতিফলন আছে সব জামাত, বিএনপি, পলিটিক্যাল কারা তাদের বিরুদ্ধে কথা বলছে এইসব নিয়ে। না, ওই যে আর একটা বিষয়, সীমান্তে একজন, যারা সীমান্তে বসবাস করে গরিব মানুষ, একটা গরু বিক্রি করতে গিয়েছিল, সেই গরুটাও তার কাছ থেকে কেড়ে নেওয়া। সেটা বেআইনি, সে গরিব মানুষ হোক বড়লোক মানুষ হোক, বর্ডারে যারা ইলিগাল কাজ করে অবশ্যই তাদের, এবং তারা যদি আইন শৃঙ্খলা বাহিনীর কাউকে যদি মারতে যায় সেক্ষেত্রে তারা জীবন রক্ষার্থে অনেক কিছু করতে পারে। আমি আমার প্রশ্ন ওই জায়গায় না, বেআইনি করলে একজন গরিব মানুষের ক্ষেত্রে প্রয়োগ করা হয়, রাইট, আইনটা সবার কাছে সমান হওয়া, সেটা ঠিক আছে, এটাই বলতে চাচ্ছি। সেটা তো আপনাকে আগেই বললাম যে আইন কার উপরে কিরকম হবে সেটা আপনাকে বুঝতে হবে। তো এখন আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে এই যে মাহাদি, এই বিষয়টা আসলে মিডিয়ায় আর একটু তাড়াতাড়ি আসা দরকার ছিল। আমি জানি না ভবিষ্যতে আসবে কিনা। এই যে সে বিমান ছিনতাই করতে চাইল, তাকে কিন্তু 2টা গুলি করা হয়েছে, মানে প্রশাসনের পক্ষ থেকে বা সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে গুলি কিন্তু 2টাই ছুড়া হয়েছে, বেশি ছুড়া হয়নি, এবং তার গায়ে 2টা গুলি লেগেছে এবং তিনিই নিহত হয়েছেন। এবং এই ঘটনায় কেউ আহত হয় নাই, তিনিই একমাত্র ব্যক্তি নিহত হয়েছেন, কেউ আহত হয়নি, এবং তার সাথে আর কেউ আছে কিনা কেউ গ্রেপ্তারও হয় নাই। তো এই যে সার্বিক ব্যাপারটা, আপনি আগের আলোচনায় বলছিলেন যে নিশ্চয়ই জনগণ যারা আছে বা দর্শক শ্রোতা যারা আছে তারাও হয়তো অনুমান করছে বা তারাও কমেন্ট করছে যে চকবাজারের এই ভয়াবহ দুর্ঘটনা, ভয়াবহ ট্র্যাজেডিকে ধামাচাপা দেওয়ার জন্য অথবা জনগণের দৃষ্টিকে বা সাংবাদিকদের দৃষ্টিকে অন্যদিকে ফিরিয়ে দেওয়ার জন্য এটি এক ধরনের নাটক। আপনার কাছে কি মনে হয় না যে জনগণ সঠিক বলছে? দেখেন, বিমান ছিনতাই হওয়া এটা অস্বাভাবিক, অবশ্যই অস্বাভাবিক, কিন্তু অবাস্তব না, এটা হয়, এটা হয়েছে, হয়েই থাকে। সো এটা হতেই পারে, কিন্তু এটা নাটক ছিল কি ছিল না সেটা আমি একেবারে স্পষ্ট বলতে পারবো না। তবে আপনাকে কিছু কথা বলি। আমি কিছুক্ষণ আগে লাইভে, সময় টিভি লাইভ দেখছিলাম, একজন প্রশাসনের একজন খুবই ঊর্ধ্বতন একজন অফিসার, তিনি ব্রিফিং করছিলেন। তার প্রথম ব্রিফিংয়ের শুরুটা হচ্ছে এমন যে দীর্ঘ 3 ঘন্টার অভিযানের পর এই বিমান ছিনতাইয়ের নাটকের অবসান হলো। তিনি নাটক মানে কি বুঝিয়েছেন সেটা জানি না, তিনিই বলছেন না? হ্যাঁ, তিনি বলছেন। আপনি আমাকে যে লিঙ্কটা পাঠিয়েছিলেন সেখানে আমি শুনলাম। আমি কোন অফিসারের কথা বলছি, ওনার শুরু থেকে আপনি শুনলে বুঝতে পারবেন। এখন তিনি হয়তো অন্য মিন করে বলেছেন বা ফসকে সত্য কথা বের হয়ে গিয়েছে, আমি বলতে চাই না, সেটা আমি জানি না, যেহেতু আমি এটার পক্ষেও না বিপক্ষেও না, আমি জানি না যেহেতু এটা। কিন্তু কিছু জিনিস আপনাকে বলতে পারি। একটা বিমান যদি ছিনতাই হয়, কোনো ব্যক্তি সেটা যে কোনো দাবি আদায় করতে গিয়ে যদি সে, এখন তো বলা হচ্ছে যে সে তার ওয়াইফের সাথে কথা বলতে চেয়েছে, প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে চেয়েছে, সে যে দাবির জন্যই বিমানটা ছিনতাই করে থাকুক, তার মূল অস্ত্র কিন্তু সাধারণ মানুষ। যে বিমানে যে মানুষগুলো ছিল, সে মানুষগুলোকে সে জিম্মি করবে, হ্যাঁ, যে আমি এদের সবাইকে মেরে ফেলবো, আমার দ্রুত আমার এই দাবি মানতে হবে। মানুষগুলোকে আপনি ছেড়ে দিচ্ছেন, এক নাম্বার। রাইট। 2 নাম্বার হচ্ছে, বিমানটাকে ছিনতাই করেছেন আপনি। বিমান ছিনতাই করলে কেউ সুন্দরভাবে পাইলটকে অবতরণ করার সুযোগ দেবে না, কখনোই দেবে। সে গিয়ে ঢাকা থেকে চিটাগাঙে অবতরণ করেছে, 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে, ওই অফিসারের কথায় বলা হচ্ছে যে তার নাম তারা এখনো জানেনি। তিনি নাম বলেছেন একজন ক্রুকে শুধু একবার, যে তার নাম হচ্ছে মাহাদি। ধরলাম আপনার স্ক্যানিং মেশিনগুলো ফাঁকি দিয়ে সে পিস্তল নিয়ে ভিতরে ঢুকেছে। পাসপোর্ট ছাড়া কি ঢুকেছে সে? মোটেই না। পাসপোর্টে তার নাম নেই? অবশ্যই আছে। তাহলে আপনার নাম জানেন না কেন আপনারা? এই প্রশ্নটাও আপনাকে করতে চাইছিলাম, ধন্যবাদ। পাসপোর্টে আপনি তার নাম জানতে এত দূর যেতে হবে কেন? পাসপোর্ট ছাড়া কি কেউ এয়ারপোর্টের ভেতরে ঢুকতে পারে? না, তার তো নিশ্চয়ই তার ব্যাগেজে আছে অথবা তার পকেটে আছে, হ্যান্ড লাগেজে আছে। আপনার অস্ত্র আছে কিনা বা আপনার ভেতরে কোনো যে মেটালগুলো আপনার স্ক্যানে আপনার হয়, সাসপিশিয়াস কোনো জিনিস আছে কিনা সেটার পরের ঘটনা, কিন্তু পাসপোর্ট আছে কিনা সেটা আপনাকে একেবারে শুরুর গেট থেকে দেখবে। রাইট।
যে এর কাছে কি পাসপোর্ট আছে কিনা। নাম বলতে আপনার এত দেরি লাগছে কেন? পাসপোর্ট তো একটা ব্যাপার, আপনার ভিসা থাকতে হবে, টিকিট থাকতে হবে। পাসপোর্ট থাকলে আমি বাদ দিলাম, আমি ভিসা টিসা সব বাদ দিলাম, তার বিমানের টিকিটও ছিল না আমি ধরলাম। আচ্ছা, কিন্তু সেই লোকটার পাসপোর্টে তো নাম আছে, আপনি নাম বলতে পারছেন না কেন? এক্স্যাক্টলি। এখন আমি সবশেষ যেটা বলতে চাই যে আমি সব কিছুর পরে সরকার যেটা বলছে, যেভাবে বলছে আমরা সেভাবেই বিশ্বাস করে নিলাম যে এটা কোনো নাটক ছিল না, এটা বাস্তব একটা ঘটনা ছিল। আমি দেখতে চাই, আমি আগেই বলেছি যে আমরা এখন কথা যা বলবো সোশ্যাল মিডিয়াতে বলবো, সোশ্যাল মিডিয়ার নেতৃত্ব দিতে চাই আমরা, ইনশাআল্লাহ। এবং এই সোশ্যাল মিডিয়াতে যদি অনেক ধরনের গুজব আসবে, অনেক কিছু আসবে, কিন্তু আমরা চেষ্টা করব সেই গুজবগুলো থেকে ছেকে তারপরে ভালো কিছু, সত্য কিছু কথা আপনাদেরকে জানানোর জন্য, ইনশাআল্লাহ। এবং এই ঘটনায় আমরা বিশ্বাস করতে চাই সরকার যা বলছে সেটাই সত্য, কিন্তু সেটা যদি সত্য হয় তাহলে আপনাদেরকে যারা স্ক্যানিং ওই সিকিউরিটি যারা ছিল, এখন তো ইমিগ্রেশনের আপনার যে দায়িত্ব সেটা এখন সিভিল এভিয়েশন করে না, একটা নতুন একটা সংস্থা করে। আচ্ছা, আমি নাম মনে করতে পারছি না এখন, এমবেস বা কি এই টাইপের একটা নাম, যাই হোক, সিভিল এভিয়েশন করে না। যারা করে, যারা সম্পৃক্ত ছিল তাদেরকে শাস্তি দিতে হবে। আমরা দেখবো, সেটা ভিজুয়াল হইতে হবে যে হ্যাঁ তারা শাস্তি পাচ্ছে। এক্স্যাক্টলি। আপনি যদি মনে করেন যে না এটা সত্যই ঘটেছে, তাহলে তো অনেকের গাফলতি ঘটেছে এখানে, অনেকের গাফলতি ঘটেছে, ওই লোকগুলো কেন পানিশমেন্ট পাবে না? হ্যাঁ, সো দে শুড বি পানিশড, অফ কোর্স। আদারওয়াইজ আপনাকে বলতে হবে যে না এটা নাটক ছিল, দুটোর একটা। এখন কোনটা করবে সেটা গভর্নমেন্ট বেছে নেবে। দর্শক, আমরাও অপেক্ষা করতে চাই যে যেহেতু সবেমাত্র ঘটনাটি ঘটেছে, তবে যে সময়টা পার হয়েছে, আন্তর্জাতিক গণমাধ্যমে কিন্তু বিমান হাইজ্যাকিংয়ের সংবাদটি এসছে, বাট এই মাহাদির সাথে তার সাঙ্গপাঙ্গ বা কোনো চক্র ছিল কিনা সেই বিষয়টি পরিষ্কারভাবে আসে নাই। আর যদি তার সাথে কেউ না থেকে থাকে, সেখানে কিন্তু সন্দেহ সংশয় প্রকাশ করার যথেষ্ট অবকাশ রয়েছে যে একজন ব্যক্তি কি করে একটি বিমান ছিনতাই করতে পারে। এই হচ্ছে একটি দিক। এবং জনাব ইলিয়াস হুসাইন তিনিও বলেছেন যে বিমানে যে ওঠে অ্যাটলিস্ট তার কাছে তো পাসপোর্ট থাকা চাই, তো তাহলে তার নাম ঠিকানাটা প্রকাশ করতে এত দেরি কেন, এবং তিনি কোন দেশে যাচ্ছিলেন, তার ওয়াইফের সাথে কথা বলতে চান তিনি, তার প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে চান, তিনি কোন দেশে যাচ্ছিলেন, এমন কোনো তথ্যই কিন্তু আমাদের কাছে এখনো পরিষ্কার না। এবং বিভিন্ন পত্রিকা, বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরটি এসছে যে সাংবাদিকদের অনেক প্রশ্নের জবাবই তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, এবং জবাব দিতে তারা অনেকটাই মানে ডাবল মাইন্ডেড হয়ে যাচ্ছেন, তারা জবাবটা স্বাচ্ছন্দ্যভাবে দিতে পারছেন না। তো এতটুকুই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি আমাদের এই উপস্থাপনা, আমাদের এই পর্যালোচনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে অন করে রাখবেন, এবং আমাদের এই ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন। অবশ্যই কমেন্ট শালীন ভাষায় করবেন। এবং পূর্বেই বলেছিলাম যে সাংবাদিক ইলিয়াস হুসাইনের যে চ্যানেলটি আছে 15 মিনিটস, এই চ্যানেলটির লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনাদের অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করা। এটি এই জন্যে করবেন আপনারা যে তার মতো একজন সাংবাদিক যিনি সত্য প্রকাশে নিজের জীবনকে বাজি রেখে বাংলাদেশে কাজ করেছেন, তাকে যদি আমরা প্রমোট করতে পারি তাহলে সত্য কথা বলতে কি এই ইউটিউব সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আমরা সত্য কথাগুলি আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো। কিন্তু যদি আপনারা আমাদের চ্যানেলগুলিকে প্রমোট না করেন তাহলে কিন্তু সত্য কথাগুলি আপনারা পাবেন না। তাহলে আজকে এ পর্যন্তই। সকলেই ভালো থাকুন। পরবর্তীতে কোনো একটি ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহুল আজিজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।